এখানে শিক্ষা খাতে যে বাজেট বাংলাদেশে দেওয়া হয় তার টোটাল বাংলাদেশের বাজেটের 12%, কখনো এটা 13% হয়। সেটা এক্সটার্নাল আর ইন্টারনাল ডেট, এটা রেশিও হিসাব করলে হচ্ছে $177 বিলিয়ন। এটা হয়তো অর্থনীতিবিদরা বলে যে সমস্যা নাই, আমাদের মতো আন্ডারডেভেলপড কান্ট্রির জন্য এগুলো আসলে কোনো প্রবলেম না, 60% পর্যন্ত এগুলো টলারেবল। কিন্তু বাংলাদেশের মতো জায়গার বাজেটারি অ্যানালাইসিস করলে দেখা যায় এইগুলো ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, কন্টিনিউয়াসলি তারা আপওয়ার্ড হচ্ছে। এটা কোনো জিগজাগ না বা বিজনেস সাইকেল না যে এইবার হচ্ছে বাজেটে এটা রিকভারি করলাম, সামনে একটু বেশি আমি লোন নিলাম, এমন না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই বাজেটে যে পরিমাণে ঋণ করা হচ্ছে, সেই ঋণের যে সুদ দেওয়া হচ্ছে, সেই সুদ এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করছে আলটিমেটলি এই দেশের মানুষের উপরে। টোটালি সুদ দেওয়া হচ্ছে টোটাল বাজেটের 1/5 সুদ পরিশোধ করা হয়। 2026 সাল থেকে বাজেটের মূল যে টাকাটা সেটাও পরিশোধ করা, মানে ঋণ যেটা নিয়েছে সেই মূল টাকাও পরিশোধ করা শুরু করতে হবে। এই মূল টাকা আর সুদ পরিশোধ করতে গেলে সরকার ঘামিয়ে যাবে, এটা বলাই যায়। কারণ ধারাবাহিকভাবে তাকে আগামী 30 সাল পর্যন্ত $26 বিলিয়ন পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে। সুদ তো আছেই তার সাথে। এই যে বিগেস্ট একটা ক্রাইসিস সামনেই বাংলাদেশের জন্য আসছে, এরপরে তারা, আমি শুনতে পেয়েছি এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসি, ফিসক্যাল পলিসি তারা নিচ্ছে বা মানিটারি পলিসি তারা নিচ্ছে, কিন্তু এর ইনফ্লেশন রেটগুলো কিভাবে অ্যাডজাস্ট করবে এই জিনিসগুলো তারা ভাবছে না। পারচেজিং পাওয়ার প্যারিটি কমে যাচ্ছে জনগণের। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিন দিন বেকারত্বের পরিমাণ যেমন বাড়ছে, তেমনিভাবে মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,40,00,000 মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই বিলো দ্য পভার্টি লাইনের মানুষগুলোকে তুলে নিয়ে আসার জন্য সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিছু কাঠ খেলা শুরু করছে। এই কাঠ খেলতে গিয়ে তারা ওই যে এর আগে আলোচনায় আসছে, এত সিলি অ্যামাউন্টের কাঠ খেলছে যেগুলো দিয়ে একজন জনগণের, একজন মানুষের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় অভাব পূরণ করা আদতেও সম্ভব না। এটা এক প্রকার ফাইজলামি করা জনগণের সাথে। সেটা করার জন্যই তারা এই বিভিন্ন ধরনের কার্ড, কৃষক কার্ড, সেই কার্ড দিয়ে মানুষ বোলানোর জন্য প্রজেক্ট তারা নিয়েছে। কিন্তু এখন বিগেস্ট বাজেটের সংস্থানটা কোথা থেকে হবে অর্থের? সেখানে 7 লক্ষ কোটি টাকার বাজেট ধরা হয়েছে এনবিআর থেকে, তারা এটা আয় করবে। অর্থাৎ এনবিআর থেকে প্রতি বছর যে লক্ষ্যমাত্রা ধরা হয় তার লক্ষ্যমাত্রা তারা কিন্তু অ্যাচিভ করতে পারে না। আমরা এখানে দেখছি এনবিআর এর ভ্যাট ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, সেখানে ভ্যাটের পরিমাণ যেমন বাড়ে, ইনকাম ট্যাক্সের উপরে প্রেশারটা পড়ছে, পরিবহন খাতের উপরে প্রেশারটা পড়ছে। সামগ্রিকভাবে জনগণের কাছ থেকে এই অর্থের একটা বার্ডেন তারা টেনে নিয়ে যাচ্ছে। আবার তারা যখন টাকার অভাব পড়ে 2 মাস আগেই তারা ওপেন মার্কেট অপারেশন করে ফেললো। ওপেন মার্কেট অপারেশনে তার কাছে টাকা নাই, জনগণের কাছ থেকে এবার টাকা নিতে হবে। ট্রেজারি বন্ডস আরো, এই বন্ডসের 1,10,000 কোটি টাকা কালেকশন করতে হবে। কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। সুদ একটু বাড়াই দাও, এরপরে দিতে পারবো কিনা তো পরের বিষয়। 5টা ব্যাংক একসাথে করে দিয়েছে, জনগণকে টাকা দিতে পারছে না। ধরে দিয়েছে যে এইগুলোর উপরে তারা টাকা জনগণ দিতে পারবে না। জনগণ টাকা জমা দিচ্ছে, তার টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক থেকে ইন্টারনাল ডেট যে পরিমাণে নিয়েছে, ইন্টারনাল সোর্স থেকে এই ডেটের পরিমাণ বর্তমান গভর্নমেন্টের প্রায় $100 বিলিয়ন কাছাকাছি, নিয়ার অ্যাবাউট $100 বিলিয়ন। এগুলো নিচ্ছে ব্যাংকিং খাত থেকে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল সোর্সগুলো থেকে এই টাকাগুলো তারা নিচ্ছে। সুতরাং একটা দেশের ডেভেলপমেন্ট বাজেট বা একটা দেশের বাজেটগুলো জনগণের জন্য যদি হয়, তাহলে সেগুলোতে জনগণের রিফ্লেকশন বা জনগণের পারসেপশনের রিফ্লেকশনটা থাকা উচিত, যেটা আমরা খুব বেশি দেখতে পাই না। বাজেটে থোক বরাদ্দ দেওয়া হয় আর থোক লুটপাটের একটা কারখানা হিসেবে বাজেটকে তারা তৈরি করে রাখছে। আপনারা দেখেছেন ব্যাংকিং খাতে বলা হয়েছে 6 লক্ষ কোটি টাকা হচ্ছে ব্যাড ডেট। এখানে ব্যাড ডেট, এগুলো আর ফেরত আসার সম্ভাবনা নাই, সব তো পালায় চলে গেছে দেশের বাইরে থেকে। কোত্থেকে এই টাকাগুলো আসবে? তারা ব্যাংকিং খাত ধ্বংস করে রাখছে। এরপরে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেট গুলো এখনো মরে একটা অবস্থা। সেগুলো টেনে তোলার জন্য এখানে যে ধরনের পলিসি গ্রহণ করা দরকার, সেই পলিসির দিকে গভর্নমেন্টকে সদিচ্ছা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা মানে আদার ব্যাপারে জাহাজের খোঁজখবর এখন নিতে চাই না, কিন্তু তরুণদের মূল ফোকাসিং যেটা, সেটা নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যে জিনিসগুলোকে আমি মনে করি সরকারকে ফোকাস দিতেই হবে, না দিলে এর ব্যাড ইমপ্রেশন এবং ব্যাড ইম্প্যাক্টটা তারা বুঝতে পারবে, কারণ তরুণ সমাজ আবার প্রভাব দেওয়ার চেষ্টা করবে। আমাদের দেশের মেজর প্রবলেমটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখন বাংলাদেশে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড, ফ্রিকশনাল আনএমপ্লয়েড
অথবা ডিসগাইজ আনএমপ্লয়েড, এগুলো ক্যালকুলেশন করলে মোটামুটি হিসেব কিতাব 41 থেকে 50 লক্ষ বেকার আমাদের দেশে আছে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট বলছে 27 লাখ, বাট দ্য রিয়ালিটি ইজ 31 লাখ। এটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। এর মধ্যে আবার মেজরিটি পার্সন, মোর দ্যান 30% হচ্ছে অনার্স মাস্টার্স স্টুডেন্ট, যারা বেকার 5 বছর ধরে তাদেরকে চাকরি দিতে পারছে না। প্রতি বছর এখানে আবার 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে অ্যাডিশন হচ্ছে বেকারের সংখ্যা। এগুলো রিডাকশন করার জন্য এখানে এক ধরনের পলিসি গভর্নমেন্টের নেওয়ার ক্ষেত্রে সদিচ্ছা অভাব আমরা দেখতে পাই। এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কিছু লিঙ্কেজ আছে। রাজনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে এই করাপ্টেড রাজনীতিবিদরা আওয়ামী আমলে শেষ পত্রে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট বলেছে $240 হয়েছে। এই পাচারের পরিমাণ হচ্ছে টোটাল বাংলাদেশে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বিগত 7-8 বছরে করা সম্ভব ওই পরিমাণ টাকা শুধু হয়ে চলে গেছে। পাচার করছে রিক্সাওয়ালা, কুলি মজুর তো পাচার করে না, পাচার করছে সব রাজনীতিবিদরা অথবা আমলা। এই দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে 1,20,000 কোটি টাকার উপরে বাজেটে বরাদ্দ দেওয়া হয় তা জনগণের কাছে যায় না, তা যায় রাজনীতিবিদদের পকেটের মধ্যে। এগুলো কমাতে হবে, এই ব্যাপারে টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং এন্টি করাপশন কমিশনকে স্বাধীনভাবে এখানে কাজ করার অনুমতি দিতে হবে। দ্বিতীয়ত, আমলাতান্ত্রিক ব্যক্তিবিদ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বাজেট হচ্ছে না। এই জিনিসগুলোকে আগে মাথায় রেখে যদি সরকার তার বাজেটের পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিকে ডেভেলপ করতে পারে তাহলে সেটা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট দিতে পারে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কথা বলছি, এটা দূর করার জন্য প্রথমত সরকারকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেম চালু করতে হবে, রিসার্চ বেসড মাস্টার্স এডুকেশন সিস্টেম চালু করতে হবে। তার স্কুল এবং মাদ্রাসা কলেজের শিক্ষার ক্ষেত্রে কারিগরি অ্যাফিলিয়েশন লাগবে, যেটার ক্ষেত্রে মোটেও তাদের সদিচ্ছা নাই। এখানে শিক্ষা ক্ষেত্রে যে বাজেট বাংলাদেশে দেওয়া হয় তার টোটাল বাংলাদেশের বাজেটের 12%, কখনো এটা 13% হয়। টোটাল জিডিপি এটা হওয়ার কথা ছিল ইউনেস্কোর মতে 6.4%, কিন্তু হিসেব অনুযায়ী বাংলাদেশের বাজেট টোটাল জিডিপির শিক্ষা খাতে দেওয়া হয় 1.72 অথবা নিয়ার অ্যাবাউট 2%, যেটা আমাদের মতো আনডেভেলপড কান্ট্রির জন্য অনেকটা সমস্যার কারণ। আপনারা সাউথ কোরিয়ার কথা জানেন, সেই দেশ 60-এর দশকে বাংলাদেশের ইকোনমির অনেক ইন্ডিকেটরই সাউথ কোরিয়ার চাইতে অনেক ভালো ছিল 60-এর দশকে। সেই সময় সাউথ কোরিয়া কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করেছে তার এডুকেশন সিস্টেম ইমপ্যাসেজ দেওয়ার মধ্যে দিয়ে। সাউথ কোরিয়ার টোটাল বাজেটে জিডিপি 1% বরাদ্দ থাকে শিক্ষা খাতে, এখনো পর্যন্ত পাই না। আমার পার্শ্ববর্তী ভারতে টোটাল জিডিপি 3.5% বরাদ্দ থাকে এই শিক্ষা খাতে। এরপরে ফিনল্যান্ড, যেটা আধুনিক শিক্ষা কাঠামো, তারা শিক্ষা জিডিপি 6.8% বাজেট অ্যালোকেশন করে থাকে। এরপরে আমরা পার্শ্ববর্তী আরো অনেক দেশগুলোর কথা জানি, শ্রীলঙ্কায় অথবা মালদ্বীপ, এইসব সমসাময়িক সময়ের আমাদের গড়ে ওঠা চায়না, এই দেশগুলো বা মালয়েশিয়াতে 4.4 জিডিপি টোটাল অ্যালোকেশন করে থাকে।